আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। আরও আছে মুদ্রাবাজার ও স্বর্ণরূপার দরদাম। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আইএমএফ বিশ্বব্যাংক বসন্তকালীন বৈঠকে শেষ পর্যন্ত ঋণের কিস্তি নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারল না বাংলাদেশ। তবে নীতি নির্ধারণী এই আলোচনা চলমান থাকবে। নিউজ 24-কে এসব কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টা। তারা জানান এই মুহূর্তে আইএমএফের শর্ত মানা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি বাবু কামরুজ্জামান। আর্থিক খাতের মোড়ল দুই প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আইএমএফ আয়োজিত বসন্তকালীন বৈঠকের পঞ্চম দিন। এদিন ইউরোপ ও আফ্রিকার ইকোনমিক আউটলুক প্রতিবেদন সহ বেশ কিছু উল্লেখযোগ্য সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আইএমএফ এর ঋণ চুক্তির বিষয়েও হয় চূড়ান্ত দিন দরবার। তবে আইএমএফ এর সাথে $4.7 বিলিয়ন যে ঋণ চুক্তি, তার বাকি দুই কিস্তির অর্থপ্রাপ্তি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এই সম্মেলনে। নিউজ 24-এর সাথে একান্ত আলাপে গভর্নর ও অর্থ উপদেষ্টা জানান ঋণ নিয়ে প্রায় সব বিষয়ে একমত বাংলাদেশ। তবে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে যে শর্তারোপ, তাতে নিজেদের অবস্থানে অনড় ঢাকা। শর্তটা দিয়েছে সেটা এই যে আমাদের ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি সম্পর্কে, কিন্তু অলরেডি আইএমএফ এর অর্থ ছাড়া এখন সামষ্টিক স্টেবিলিটি অনেক ভালো। তাদের সাথে ঐক্যমত না হলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে তাও না। আমরা কিন্তু কোনো ভঙ্গুর অবস্থায় নেই। এটা যদি না হয় বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলছে। আর্থিক ব্যবস্থা ও কর ব্যবস্থাপনার সংস্কার বিষয়ে আইএমএফ এর সাথে সম্পর্ক চলমান থাকবে। তবে আর্থিক খাতকে শক্তিশালী করতে বাজেট সহায়তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় সরকার। আমাদের কাছে যে শর্তগুলো গ্রহণযোগ্য হবে সেই শর্তের ভিত্তিতে আমাদের নেওয়ার কোনো কম্পালশন নিতেই হবে। আমরা তো শ্রীলঙ্কা হইনি, আমরা তো পাকিস্তানও হইনি, আমাদেরকে নিতেই হবে এবং কোনো অবস্থায় আমরা এই দিকটা কিন্তু আমরা বেশি করে ডিপেন্ডেন্ট বা পরনির্ভরশীলতা ছেড়ে আমরা যেন নিজেরাই সেটা উঠতে পারি সেটা। এবারের বৈঠকে বিশ্বব্যাংকের সাথে মোট $9.5 কোটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। আইএমএফ ঋণের বিষয়ে যে শর্ত জুড়ে দিয়েছে তাতে নিজেদের অবস্থানে অনড় থাকবে বাংলাদেশ। তবে আলোচনা চলমান থাকবে, তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আইএমএফ এর পরবর্তী নীতি নির্ধারণী বৈঠক ও সিদ্ধান্তের উপর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। দর্শক, আইএমএফ এবং বিশ্বব্যাংকের যে বসন্তকালীন বৈঠক বাৎসরিক এই আয়োজনটিতে সারা বিশ্বের যেসব স্থানটিতে এই দুই যে আর্থিক যে মোড়ল বলা হয়ে থাকে তাদের যেই পর্যবেক্ষণ থাকে সেটি আসলে তুলে ধরা হয়, এবং সেই তুলে ধরার অংশ হিসেবে বাংলাদেশও কিন্তু একটি অংশ সেই আলোচনায় থাকে। আমাদের আজকের যে সংবাদের বিশ্লেষণ, সেই বিশ্লেষণের বিষয়ও আমরা ঠিক করেছি আর্থিক মোড়লদের বসন্তকালীন বৈঠক বাংলাদেশ প্রেক্ষাপট এই বিষয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা মাহফুজ কবিরকে আমাদের আলোচনায় স্বাগত জানাতে চাই। মাহফুজ কবির, আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে সব শেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে, এবং আমরা একটু আগেই আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো যে প্রতিবেদনটি দেখলাম, সেখানে বলা হচ্ছে যে $4.7 বিলিয়ন যে ঋণ পাওয়ার কথা, তার শেষ দুই কিস্তি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং বাংলাদেশ আসলে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। করণীয় কি হতে পারে যদি আপনি একটু জানান, আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। অনেক চেষ্টা করা হয়েছে এবং গত বেশ কয়েক মাস ধরে আসলে এই বিষয়ে কন্টিনিউয়াসলি আইএমএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের যে প্রতিনিধি দল এসেছিল এবং তারা যে সমস্ত মূল্যায়ন করে গেছে, তো সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইকোনমির যে ফান্ডামেন্টাল গুলো সেগুলো কিন্তু ভালো, মানে একেবারে যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেরকম নেই। এবং একই সঙ্গে আসলে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বিশেষ করে গভর্নেন্স, তারপরে একই সঙ্গে যে এনবিআর এর যে ট্যাক্স এটসেট্রা, এগুলোতে কিন্তু অনেক উন্নতি দেখা গেছে। কিন্তু কতগুলো অবজারভেশনও আছে তাদের, তো এবং সেটা নন পারফর্মিং লোন নিয়ে, মানে বিশেষ করে যে খেলাপি ঋণ এবং একই সঙ্গে যে রাজস্ব আদায়, বিশেষ করে যে এনবিআর এর রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে অগ্রগতি করা, এবং একই সঙ্গে যে এখানে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা ওই জায়গাতেও
কিছু টার্গেট তাদের ছিল, কিন্তু তাদের কয়েকটা জায়গাতে এই মানে আলাপ আলোচনার কিছু ক্ষেত্রে কিছু ডেডলক আছে। এর মধ্যে একটা হলো যে তারা বলেছেন যে আমাদের যে এই কর প্রশাসন এবং কর নীতি এই দুটাকে আলাদা করতে হবে, এবং একই সঙ্গে যে মুদ্রা বিনিময় হার সেটা বাজারের হাতে ছেড়ে দিতে হবে, এবং এর পাশাপাশি আমাদের যে ব্যাংকিং খাতে সংস্কার করে যাতে এখানকার যে খেলাপি ঋণ রয়েছে সেগুলোর বোঝা কমাতে হবে। তো এগুলো সব মিলিয়ে কিছু জায়গাতে আছে আমাদের আলাপ আলোচনা চলছে। কিন্তু এখন যে পরিস্থিতি সেটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ তো একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আর একই সঙ্গে যে পুরো প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন দরকার, এবং আমাদের যে সমস্ত অর্থ পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা, তো সব মিলিয়ে অর্থনীতিতে পুনর্গঠন এবং একই সঙ্গে যে বাজেট সহায়তা সেগুলোর জন্য কিন্তু আসলে IMF এর ঋণ দরকার। আমি মনে করি যে বাংলাদেশের যে অবস্থান এবং বাংলাদেশ যে অগ্রগতি করছে সেই বিষয়গুলোকে তুলে ধরা মানে সঠিকভাবে আসলে IMF এর কাছে তুলে ধরতে হবে। এই জায়গাতে আমি মনে করি যে কিছুটা দুর্বলতা এখনো রয়ে গেছে। মানে বাংলাদেশে যে কিছু সাবস্ট্যান্টিভ প্রোগ্রেস করেছে, বিশেষ করে যে পুরো যে ব্যালেন্স অফ পেমেন্ট এই জায়গাটাতে যে একটা বড় দায় ছিল সেটা $4.7 বিলিয়ন ছিল, তো সেটা কিন্তু কমে এখন $1.2 বিলিয়ন এসছে। সেটাকে উপস্থাপন করা এবং একই সঙ্গে তাদেরকে বলতে হবে যে না আমরা সবই করবো, কিন্তু আমাদের হাতে একটু সময় লাগবে, এবং সময় আরো 2-3 বছর যদি সময় আমাদেরকে দেওয়া হয় তাহলে প্রশাসনিক যে পুনর্গঠন সেগুলো করা, যে বিশেষ করে প্রতিষ্ঠান সেগুলোকে আবার নতুন ভিত্তির উপর দাঁড় করানো। তো এই বিষয়গুলোর পাশাপাশি যে আমাদের যে মুদ্রা বিনিময় হার সেটাকে এই মুহূর্তে আসলে বাজারের উপর ছেড়ে দেওয়া যাবে না বলে আসলে তাদেরকে বলতে হবে এবং তাদের কাছে সময় চাইতে হবে। এবং এর পাশাপাশি আসলে যে কর প্রশাসন এবং কর নীতি এটাকে 2 ভাগ করার কথা তারা যেমন বলেছে, বিশ্বব্যাংকের যে অতি সম্প্রতি 23 তারিখে যেটা তাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এসছে, তো সেখানে কিন্তু সেই বিষয়টা বলা হয়েছে। তো এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরতে হবে যে আসলে আমাদের যে অগ্রগতি সেগুলো তো হচ্ছে, এর পাশাপাশি তাদের সহযোগিতা নিয়ে আমরা আরো অগ্রগতি করতে চাই। তো সেই বিষয়টা একটু সুন্দরভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি এবং আরো বেশি দর কষাকষি করতে পারি, তাহলে আমি মনে করি যে যে দুটো কিস্তি টাকা আটকে আছে তো সেগুলোর বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত আনা সম্ভব। জনাব মাহফুজ কবির, আমরা এই যে আলোচনাগুলো হচ্ছে সেখানে আরো বেশ কিছু শর্তের কথা যেগুলো রয়েছে IMF এর পক্ষ থেকে সেগুলো বাংলাদেশের পক্ষে মানা সম্ভব না। একটি শর্ত আসলে নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। কর ছাড় দেওয়ার যে প্রবণতা রয়েছে বাংলাদেশের, সেখান থেকে কিন্তু সরে আসার কথা বলছে IMF। একটি শর্ত তাদের, কিন্তু সব NBR এর সাথে যেই ধারাবাহিক প্রাক বাজেট আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনায় কিন্তু ব্যবসায়ীরা আবার বলছেন যে কর ছাড় বহাল রাখার একটি বিষয় তাদের দিক থেকে রয়েছে। সার্বিকভাবে আসলে একটি মুখোমুখি অবস্থান হয়ে গেল কিনা, সরকারের আসলে করণীয় কি হতে পারে? না, এখানে IMF সবসময় বলে থাকে এবং সারা পৃথিবীর সব দেশের জন্য, বিশেষ করে যে সমস্ত উন্নয়নশীল দেশ বা যে সব দেশ তাদের ক্ষেত্রে যারা আসলে IMF এর কাছে ঋণ নেয় তারা বলে থাকে যে বিভিন্ন রকমের যে বাজারমুখী সংস্কার কর্মসূচি করতে হবে। তো বাজারমুখীর মানে হলো যে এখানে ভর্তুকি বা কর ছাড় সেগুলো সুযোগ নেই। তো বাংলাদেশে তো আসলে অনেক দিনের একটা সংস্কৃতি গড়ে উঠেছে এবং একটা বিরাট ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠেছে কিন্তু এই কর ছাড়কে কেন্দ্র করে এবং এই ভর্তুকিকে কেন্দ্র করে। এমনকি আমাদের যে তৈরি পোশাক খাত সেটা রপ্তানিও কিন্তু অনেকটাই এদের উপরে নির্ভরশীল। তো সুতরাং এই হঠাৎ করে একদিনে তো আর আসলে এই কর ছাড়টা যে বন্ধ করা সেটা করা যাবে না। আর কর ছাড়ের ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে কিছু সুবিধা আছে, মানে এই নতুন যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বিশেষ করে FDI, তো সেই জায়গাতে কিছু কর ছাড় হয় এবং অন্যান্য আরো কিছু যে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য কিছু ছাড় দেওয়া হয়ে থাকে। তো সেই জায়গাতে IMF তো বলছে, কিন্তু আমাদেরও আসলে এক ধরনের টাইম লাইন বা টাইম ফ্রেম তৈরি করতে হবে। এমনিতেই এই যে আমাদের যে LDC গ্রাজুয়েশন এর পরেও কিন্তু আমাদের এই কর ছাড়গুলোর তেমন একটা সুযোগ থাকবে না। তো সুতরাং এখন যদি তাদের কাছে আমরা একটা উপস্থাপন করি ভাবে যে না একটা গ্রাজুয়েশন সামনে রয়েছে আমাদের, আর আমাদের কিছুটা সুরক্ষাও দরকার আছে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যের, এবং নতুন করে কিছু বিনিয়োগ আমাদের আকর্ষণ করতে হবে। তো সব মিলিয়ে অর্থনীতির স্বার্থে এখন আর কিছুদিন অন্তত আমরা এই কর ছাড়টাকে রাখতে পারি। তো এইভাবে করে আসলে উপস্থাপনা করা দরকার। আমি মনে করি যে উপস্থাপনের টেকনিকের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং এইভাবে তাদেরকে যদি আমরা একটু বলতে পারি যে না আমরা আস্তে 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 গ্রাজুয়ালি জিনিসটা একটু কমাবো, কর ছাড়টাকে একটু সময় নিয়ে তারপরে বন্ধ করব, তো সেইভাবে করে যদি তাদেরকে আশ্বস্ত করতে পারি এবং আমরা যদি কিছু দেখাতে পারি এইভাবে করে অন্তত বাজেটের সময়টাতে, তো তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি তারা আশ্বস্ত হবে। জি জনাব মাহফুজ কবির, আপনার উত্তরের প্রেক্ষিতে আমি সম্পূর্ণ প্রশ্ন একটি করতে চাই। সেটি হচ্ছে যে LDC গ্রাজুয়েশনের জন্য সময় আসলে খুব বেশি আর নেই। আপনিই বললেন যে গ্রাজুয়েশন হয়ে গেলে আসলে আর কর ছাড় পাওয়ার যে প্রবণতা সেটি থেকে অনেকখানি সরে আসবে, অনেক সুযোগ সুবিধা থেকেও কিন্তু ব্যবসাগুলো বঞ্চিত হবে। তাহলে এই যে দ্রুত গতিতে যে LDCর সময় এগিয়ে আসছে, আবার কর ছাড় দেওয়াটা পর্যায়ক্রমে আপনি বলছেন যে কমিয়ে আনতে, বাস্তবতার নিরিখে আসলে বাংলাদেশের ব্যবসা কতখানি সক্ষম? না, আসলে এটা এক্ষেত্রে সক্ষমতার অনেকটা ঘাটতি রয়েছে। যে
মানে আমরা মনে করছিলাম যে কোভিড-19 যে ইম্প্যাক্ট সেটা হয়তো আমরা এটাকে মোকাবেলা করে আবার অর্থনীতিকে দাঁড় করাতে পারবো, কিন্তু এর মধ্যে আসলে ব্যাংকিং খাত থেকে শুরু করে যে অর্থ পাচার এবং সব মিলিয়ে যে প্রতিষ্ঠানগুলোর যে ক্ষতি, তো সেগুলা কিন্তু খুব অনেক গভীর। এবং এর মধ্যে যে এই বড় একটা খেলাপি ঋণের বোঝা তৈরি হয়ে গেছে ব্যাংকিং খাতের উপরে, শেয়ার বাজার বিপর্যস্ত, এবং একই সঙ্গে যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এরপরে আবার নতুন করে যে সংস্কারগুলো হচ্ছে, তো সব মিলিয়ে কিন্তু কাজ অনেক। এবং একই সঙ্গে আরেকটা বড় সমস্যা হলো যে ব্যবসায়ীরাও কিন্তু সেভাবে আর আস্থা নিয়ে বিনিয়োগ গুলো তারা করছে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি বিনিয়োগের অবস্থা ভালো নয় এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আসছে না। তো এই অবস্থায় আমরা যদি আসলে এরকম করে কর ছাড়ের যে সুযোগটা সেটা যদি প্রত্যাহার করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আরো বিনিয়োগ বিমুখ হবেন এবং তখন অর্থনীতি আরো অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে, তখন সরকারি রাজস্ব আদায় কম হবে। তো সুতরাং এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, আমাদের হাতে সময় খুবই কম এলটিসি গ্রাজুয়েশনের জন্য, তো সেখানে 1.5 বছরেরও কম সময় আছে আমাদের হাতে। তো এই অবস্থায় আসলে আমাদের গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করা ছাড়া তেমন কোনো পথ নেই। মানে কর ছাড়টা এটা আস্তে 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 সেখান থেকে বের হয়ে আসতে হবে। মানে এখনই যদি করি তাহলে সেক্ষেত্রে এমনিতেই এলটিসি গ্রাজুয়েশনের বিপদ আছে, যেটা 2026 নভেম্বরে আসবে। তার উপরে যদি এখন বিনিয়োগকারীরা আবার মুখ ফিরিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে অর্থনীতিতে একটা বড় চরম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমি মনে করি যে সেই জায়গাতেই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং আইএমএফ এর কাছে এখনই কোনো কিছু কমিট করা উচিত হবে না, বরং বলতে হবে যে না, আমাদের কিছুটা সময় দিতে হবে, এবং এমনিতেই এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা এগুলো আস্তে আস্তে তুলে ফেলবো। তো সুতরাং এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাদেরকে। যারা মাহফুজ কবির, আমরা একটু বসন্তকালীন এই আইএমএফ বিশ্বব্যাংকের বৈঠকের প্রসঙ্গ থেকে কিছু সময়ের জন্য একটু সরে আসতে চাই। যেই প্রশ্নটি করতে চাচ্ছি যে একদিকে ব্যাংকে কিন্তু তারল্যের যে প্রবৃদ্ধি সেটি কিন্তু বাড়ছে, অর্থাৎ এক্সেস লিকুইডিটি যেটি আপনারা বলে থাকেন সেটি হচ্ছে, আবার পাশাপাশি বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু খুব বেশি ভালো অবস্থার মধ্যে নেই। এই যে সার্বিকভাবে যে অবস্থাটি চলছে, এখান থেকে উত্তরণে আসলে করণীয় কি হতে পারে? হ্যাঁ, আমরা একটু শুনছিলাম যে বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে যে এই আইএমএফ এর কাছে থেকে একটা প্রস্তাব আসবে যে নীতি সুদের হার যেন কমানো হয়, কিন্তু ফাইনালি ওই বিষয়ে তেমন কোনো ঘোষণা আসেনি বা এরকম কোনো পরামর্শ আসলে আইএমএফ থেকে দেওয়া হয়নি। কিন্তু আসলে এটা সত্য যে বিনিয়োগ কিন্তু হচ্ছে না সেভাবে আমরা যতটুকু প্রত্যাশা করছি, এবং এটার কারণে দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট যেটা 23 এপ্রিল যেটা এলো বিশ্বব্যাংকের দিক থেকে, সেখানে এই বিষয়টা পরিষ্কার করে বলা হয়েছে যে এত উচ্চ সুদের হার, তো সেটার কারণে কিন্তু বিনিয়োগকারীরা অনেকটাই এক ধরনের হতাশার মধ্যে আছেন, এবং ব্যবসার খরচ অনেক বেড়ে গেছে। আবার ইউটিলিটি যে গুলো রয়েছে আর কি, যে বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ বা অন্যান্য যে সমস্ত সেবা, তো সেগুলোরও পরিস্থিতি সন্দেহজনক নয়। আবার জ্বালানির দাম বেড়ে গেছে। সব মিলিয়ে আসলে বিনিয়োগকারীরা অনেকটাই যে হতাশ হয়ে পড়েছেন, এটার কারণে বিনিয়োগটা হচ্ছে না। এবং বিদেশি বিনিয়োগের জন্য আমরা একটা বিনিয়োগ সম্মেলন করলাম, তারপরে কিন্তু সেইভাবে আসলে কোনো বড় রকমের কোনো সুখবর আমাদের এখানে দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি এমন যে অবস্থায় আসলে এই এত উচ্চ সুদের হার নিয়ে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি করা, তো সেটা অবশ্যই একটা ভালো উদ্দেশ্য হতে পারে যে না ঠিক আছে, তারল্য পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো সেটার অবস্থা ভালো করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে বিনিয়োগকে ধ্বংস করে ফেলতে হবে। তো এই বিষয়টার মধ্যে এক ধরনের ভারসাম্য আসা দরকার, যে কতটুকু আমরা আসলে ব্যাংকগুলোকে তারল্য জমা করতে দেবো বা সেখানে তারল্য থাকবে, এবং একই সঙ্গে বিনিয়োগ কি আমরা আসলে নিরুৎসাহিত করবো কি করবো না। এইভাবে করে আমি মনে করি বিনিয়োগকারীটা হচ্ছে মানে সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের, যে এখানে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, এবং তারপরে আমাদের পুরো ব্যাংকের যে নীতিগুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবো। এবং আমার মনে হয় কি যে এখন সময় এসছে, যেহেতু তারল্য উদ্বৃত্ত হচ্ছে, অনেক ব্যাংকের অবস্থা ভালো এখন তারল্যের ক্ষেত্রে, তো এখন সুদের হারের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। মানে হলো যে সুদের হার আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যেতে পারে, এবং সেটা অবশ্যই যদি এমন হয় যে না ব্যাংকগুলো বেশি করে ঋণ দিতে পারছে এবং সেটা নিয়ে বিনিয়োগ হচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে ব্যাংকের আয়ও তো বেড়ে যাবে। তো ব্যাংকের আয়ের দিকেও একটু চিন্তা করা দরকার। তো সেইভাবে করে আমি মনে করি যে অর্থনীতি যেমন গতি আনতে হবে, ঠিক তেমনি ভাবে আসলে এই ব্যাংকের যেন একটা সুন্দর একটা যে পরিবেশ তৈরি হয়, যে হ্যাঁ তারা নিজেরাও অর্থ ঋণ দিতে পারে এবং আয়ের ব্যবস্থা যাতে আরো ভালো হয়, তো সেই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। মাহফুজ করিম, আমরা আবার একটু আইএমএফ বিশ্বব্যাংকের যে বসন্তকালীন বৈঠক সেখানে একটু ফিরে আসতে চাই। মুদ্রা পাচার, অর্থ পাচার যেভাবেই আসলে চিহ্নিত করা হোক না কেন, ওই বিষয়টি নিয়ে একটি লম্বা সময়ের বিতর্ক রয়েছে, সমাধানের পথ খোঁজা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কার্যক্রম চালিয়ে যাবেন। আইএমএফ বিশ্বব্যাংকের বৈঠকে আসলে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে করণীয় কিছু আছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে অবশ্যই আছে। তার কারণে যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইএমএফ এর এখানে সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে। তার কারণ তাদের যে এতগুলো দেশে, প্রায় 100-র মতো দেশে তাদের সরাসরি লেন্ডিং অ্যাক্টিভিটি আছে, এবং একই সঙ্গে তারা সারা পৃথিবীর যে কেন্দ্রীয় ব্যাংক তাদের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করে। আর এর পাশাপাশি ওইসিডি রয়েছে, জাতিসংঘ রয়েছে, তারাও কিন্তু এই জায়গাগুলোতে কাজ করে। আমি মনে করি যে পুরো সর্বোচ্চ বৈশ্বিক সংস্থা হিসেবে এই আইএমএফ এর একটা বড় রকমের ভূমিকা রয়েছে, যে সমস্ত দেশে অর্থ পাচার হয়ে গেছে সেই দেশগুলোর সঙ্গে আসলে কাজ করে। এবং আমি মনে করি যে সেই দিক থেকে
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট প্রস্তাব আসে আইএমএফ এর কাছে যে হ্যাঁ ঋণ কার্যক্রমের পাশাপাশি আমাদেরকে যেন এই জায়গায় তারা সহযোগিতা করে, তাহলে আমি মনে করি যে আইএমএফ অবশ্যই এগিয়ে আসবে এবং তাদের যে কারিগরি সহযোগিতা এবং একই সঙ্গে আইনগত দিক থেকে সহযোগিতা, এই দুটোর মাধ্যমেই বাংলাদেশ উপকৃত হতে পারে। এবং এই জায়গাতে কিছু কিছু ভালো উদাহরণ আছে, বিশেষ করে যে ফিলিপাইনের ক্ষেত্রে যে এই পাচার হয়ে যাওয়া অর্থ সেগুলো কিন্তু উদ্ধার হয়ে গেছে এবং সেখানে আমি মনে করি যে আইএমএফ এর প্রত্যক্ষ পরোক্ষ এটা ভালো সহযোগিতা ছিল। এখন সময় আরো এগিয়ে গেছে, আমি মনে করি যে তাদের যে সক্ষমতা সেটা আরো বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং এই জায়গাতে যে যে সমস্ত দেশে আসলে এই অর্থগুলো চলে গেছে, কি পরিমাণে কোন কোন খাতে আসলে বিনিয়োগ হয়েছে বা কোন জায়গাতে কি অর্থ আছে সেটা চিহ্নিত করা যেমন জরুরি, একই সঙ্গে ওই দেশগুলোর সঙ্গে যে এবং ওই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যে পারস্পরিক সহযোগিতা চুক্তি করা, তো সেইটার ক্ষেত্রেও আমি মনে করি যে আইএমএফ একটা বড় ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে মধ্যস্থতাকারী হিসেবে। তো এইভাবে করে আমি মনে করি যে বাংলাদেশের যে পাচার হওয়া অর্থ সেগুলার একটা বড় অংশই খুব অল্প সময়ের ভিতরে ফিরে নিয়ে আসা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে যেই সব দেশে অর্থগুলো পাচার হয়ে গিয়েছে, আপনি মধ্যস্থতাকারীর কথা বলছেন আইএমএফ এর, কিন্তু সেই দেশগুলোই যদি কোনোভাবেই সক্রিয় না হয়, তারা যদি সহযোগিতা করতে রাজি না হয়, তাহলে করণীয় কি? না, এখন তারা সহযোগিতা যে করবে না এরকম কিন্তু তারা বলেনি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যুক্তরাজ্যের যে সরকার তাদের যে প্রতিনিধি এবং বিশেষ করে বাংলাদেশের যে যুক্তরাজ্যের নিজস্ব যে রাষ্ট্রদূত তিনি দেখা করেছেন এবং হাইকমিশন কিন্তু পরিষ্কার করে বলেছেন যে আসলে যুক্তরাজ্য সরকার সহযোগিতা করতে চায় বাংলাদেশকে। এবং একই সঙ্গে কিন্তু এই যে সুইজারল্যান্ড অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে যেখানে আসলে এই অর্থগুলো একটা বড় অঙ্ক জমা হয়ে থাকে, তো তারাও কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু রাজি বাংলাদেশের সহযোগিতা করতে। কিন্তু সেই জায়গাতে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখনো সেভাবে হয়নি। সুতরাং অনেকেই রাজি আছে এখন বাংলাদেশের সহযোগিতা করতে যাতে ওই পাচার হওয়া অর্থ ফেরত আসে। তো সুতরাং একটা দুটো কেস যদি আমরা একটু সাকসেসফুলি ডিল করতে পারি এবং অন্তত একটা দুটো দেশের সঙ্গে যদি আমরা এই ধরনের কোন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্য দেশের সঙ্গেও এই কাজগুলো করাটা সহজ হবে। তখন এই যে মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে যে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এই সমস্ত প্রত্যেকটা দেশের সঙ্গে তখন আমরা চুক্তি করতে পারবো এবং চুক্তির বলে তখন আমরা কিন্তু এই অর্থগুলো আস্তে আস্তে ফেরত নিয়ে আসতে পারবো। জি জনাব মাহফুজ কবির, আমরা আবার একটু এই আইএমএফ বিশ্বব্যাংকের এই বসন্তকালীন বৈঠকের দিকে ফিরে আসতে চাই। আপনি এই বৈঠক চলাকালীন সময়ে আপনি লক্ষ্য করেছেন যে বড় বড় যে 3 পর্যবেক্ষক আছে আন্তর্জাতিক পর্যায়ে, আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, তারা কিন্তু এক ধরনের বাংলাদেশের যে পর্যবেক্ষণ সেটি তুলে ধরেছে, যেই বিষয়টি তুলে ধরেছে সেটি দারিদ্র্য হার। এখানে তারা একটি বড় ধরনের আশঙ্কার কথা বলছে যে দারিদ্র্য হার বাড়তে পারে, যে বিষয়টি তারা বলেছে এবং প্রত্যেকেরই যেই আনুমানিক যে অনুপাতিক হার যেটি এটি মোটামুটি কাছাকাছি। কি কারণে আসলে এই দারিদ্র্য হার বাড়ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, বিশ্বব্যাংকের যে প্রতিবেদন সেখানে বিষয়টা পুরোপুরি উঠে এসছে এবং বিশ্বব্যাংক আইএমএফ তো আসলে সিস্টার অর্গানাইজেশন এবং তারা খুব নিবিড় ভাবে কাজ করে। তো সেখানে দেখা যাচ্ছে যে 30 লাখের মতো কিন্তু নতুন দরিদ্র আসলে দারিদ্র্যের কাতারে যুক্ত হবে। তো এই সব মিলিয়ে আসলে আমরা দারিদ্র্যের বিরুদ্ধে যে একটা সংগ্রাম করছি এখন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং একই সঙ্গে এটাও সত্য যে আমাদের এই মুহূর্তে যেহেতু বিনিয়োগ কম হচ্ছে এবং এর পাশাপাশি আসলে প্রবৃদ্ধিটাও কম হচ্ছে এবং এই প্রবৃদ্ধি কম হওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে আসলে সরকারি আয়টা কম হচ্ছে এবং এই আসলে আমাদের যে সক্ষমতা সেটা কমে যাওয়ার কারণে আসলে দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে আমরা সেভাবে মনোযোগ দিতে পারছি না। এবং একই সঙ্গে তারা এটা বলছে যেহেতু বিনিয়োগ কম হচ্ছে এবং এই কারণে কিন্তু বেকারত্ব বাড়ছে এবং এর পাশাপাশি যে উচ্চ মূল্যস্ফীতি সব মিলে একটা দুষ্ট চক্র তৈরি করেছে। এটার কারণে আসলে এই যে বিপুল পরিমাণে নতুন দরিদ্র আসলে আমাদের দারিদ্র্যের কাতারে যোগ হচ্ছে এবং এই যে 30 লক্ষ মানুষ নতুন করে যে আসলে এই নতুন ভাবে দরিদ্র হচ্ছে, এটা কিন্তু একটা বড় রকমের বোঝা তৈরি করবে আমাদের এই দেশের জন্য। তো এবং সেই বিষয়টি বারবার উঠে এসছে, এখানে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এসছে এবং এই আইএমএফ এর যে আলোচনা সেগুলো তো এসছে। জি ডক্টর মাহফুজ কবির, আমরা একটু শেষ করতে চাচ্ছি ধীরে ধীরে আলোচনা, কিন্তু আবার একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতিও কিন্তু কমার কথা আসছে, ধীরে ধীরে কিছুটা কমে আসবে। তাহলে এই যে দারিদ্র্য হার যে বাড়বে এটি কমানোর ক্ষেত্রে আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ, ব্যবসা, সার্বিক বিবেচনায় এই দারিদ্র্য হার যদি যেন না বাড়ে তার জন্য করণীয় কি হতে পারে? আপনার পরামর্শ কি থাকবে? এখানে আমি আসলে দুটো বিষয়ের উপরে আলোকপাত করবো। একটি হলো যে আমাদের দারিদ্র যে কমানোর যে লক্ষ্যমাত্রা যেটা আমরা করেছি বা তো সেই জায়গাতে আমাদের আসলে পিছু হটার সুযোগ নেই। তো সেখানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেটা আমাদের এর আকার পরিধিগুলো বাড়াতে হবে এবং এর পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে যে আমাদের
যে নীতি সুদের হার, সেটা কিন্তু একটা সমালোচনা করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। তো আমি মনে করি যে এই জায়গাতে কিছুটা ছাড় দেওয়ার সুযোগ আছে, মানে নীতি সুদের হার কমাতে হবে এবং একই সঙ্গে আমাদের যে এই যে ঋণের সুদের হার সেটা কমাতে হবে। তো এটা যেমন করতে হবে, ঠিক তেমনি ভাবে আসলে বিনিয়োগের কোনো বিকল্প নেই, বিনিয়োগ তো বাড়াতেই হবে আমাদের, এবং সেই জন্য পরিবেশ তৈরি করতে হবে। এবং এটা করলে কিন্তু তখন কর্মসংস্থান বাড়বে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি কমানোর জন্য আমি মনে করি যে এখন আরো অন্য ধরনের পদক্ষেপ নিতে হবে। আমরা যে ফেব্রুয়ারি মার্চ মাসে যেটা দেখলাম সেটা কিন্তু থাকবে না। ইতিমধ্যেই জিনিসপত্রের দাম, বিশেষ করে খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। তো এখন আমাদের মনে হয় যে সমন্বিত কিছু নীতি পরিকল্পনা দরকার, এবং একই সঙ্গে এই যে ঋণের সুদের হার যদি আমরা কমাতে পারি তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ বাড়বে এবং বাজারে যে পণ্য দ্রব্যের সরবরাহ সেটি বাড়বে, এবং এটাতে আসলে মূল্যস্ফীতির উপর একটা ভালো বা ইতিবাচক প্রভাব তৈরি হবে। আমি মনে করি যে এইভাবে করে খুব দ্রুত কিছু পরিকল্পনা দরকার সরকারের দিক থেকে, যাতে করে আমরা মূল্যস্ফীতি যেমন কমিয়ে নিয়ে আসতে পারি, তেমনি করে যেন দারিদ্র্যের হারও কমিয়ে নিয়ে আসতে পারি। জনাব মাহফুজ কবির, একদম শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই, খুব সংক্ষেপে আসলে উত্তর জানতে চাই। 8 মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, এবং ব্যবসার পরিবেশ যে এখনো ফিরে আসেনি এটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়, কেননা বিনিয়োগ পরিস্থিতির দিকে তাকালেই এটি খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। আসলে কেন করা গেল না, মানে কি, কোথায় আসলে ব্যর্থতাটা আপনার মনে হয়? আমি মনে করি যে দুটো জায়গাতে আমি মনে করি সীমাবদ্ধতা কাজ করেছে, ব্যর্থতা আমি বলবো না। একটি হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক যে সংস্কার সেটা কিন্তু সেভাবে হয়নি। ব্যাংক খাতের একটা বড় সংস্কার দরকার ছিল, সেটা হয়নি। পুঁজিবাজারের ক্ষেত্রেও আমরা একটু আশা করছিলাম যে ঘুরে দাঁড়াবে, সেটি হয়নি। তো এবং বিপুল পরিমাণে যে একটা খেলাপি ঋণের বোঝা সেটা কিন্তু রয়ে গেছে। তো এই কারণে দেখা যাচ্ছে কি যে আসলে বিনিয়োগ ঘুরে দাঁড়াচ্ছে না, আর একই সঙ্গে ব্যবসায়ীদেরকে আস্থায় নিয়ে আসা যাচ্ছে না। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার ছিল, তাদের সুবিধা অসুবিধা সেগুলো দেখা দরকার। তো এই বিষয়গুলোকে কিন্তু একেবারেই আসলে লক্ষ্য করা হয়নি, এবং একই সঙ্গে অনেক কারখানা পুড়ে গেছে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো কিভাবে চালু করা যায় এবং আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেগুলো হয়নি। এই সমস্ত কারণে ব্যবসায়ীরা কিছুটা ভয়ের মধ্যে, কিছু দ্বিধার মধ্যে রয়েছেন, এবং অনেকে বিনিয়োগ করছেন না, করতে যাচ্ছেন না, তারা অপেক্ষা করছেন নির্বাচন কবে হবে। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে একটু কিছুটা বিনিয়োগ আসলে হতাশার মধ্যে রয়েছে। তাই মনে করি যে এই জায়গাতে বড় রকমের একটা পদক্ষেপ দরকার এবং কর্ম পরিকল্পনা দরকার, যাতে করে বিনিয়োগের যে হতাশাজনক চিত্র এবং একই সঙ্গে যে একটা অচল অবস্থা সেখান থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। জি, জনাব ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণ করছিলাম IMF বিশ্ব ব্যাংকের যে বসন্তকালীন বৈঠক চলছে সেই বিষয় নিয়ে। আমাদের সাথে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির সংবাদ বিশ্লেষণে যুক্ত হয়েছিলেন। বিজনেস আওয়ারে সময় হলো একটি বিরতির, ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। রাজধানীর বিজয়নগরে ব্যবসা সহায়ক এবং ভোক্তা ও রাজস্ব বান্ধব শুল্ক নীতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ও ডিলারদের সংগঠন বারভিডা। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার কবির, বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহরিয়ার, সংবাদ সম্মেলনে গাড়ি কেনাবেচা পরিস্থিতি নিয়ে কি জানালেন বারভিডা নেতৃবৃন্দ, তাদের দাবিগুলোর বিষয়েও জানাবেন। জি মোরসালিন, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি বারভিডার যে একটি সংবাদ সম্মেলন হয়ে গেল একটু আগে, সেই সংবাদ সম্মেলন থেকে আপনাকে জানাচ্ছি। বারভিডা কিন্তু বলছেন যে তাদের কিছু বেশ কয়েকটি দাবি দেওয়া তারা উত্থাপন করেছেন। এর মধ্যে গাড়ি আমদানির ক্ষেত্রে যেসব শুল্ক নীতি রয়েছে সেই শুল্ক নীতিতে কিন্তু তারা কিছু পরিবর্তন চাচ্ছেন, এবং তারা যেটি দাবি করছেন যে অতিরিক্ত শুল্ক কিন্তু গাড়ি আমদানির ক্ষেত্রে তারা সরকার ভ্যাট আরোপ করে দিয়েছেন, এবং এই শুল্ক প্রত্যাহার করলে কিন্তু এই গাড়ি আমদানি করাটা কিন্তু তাদের পক্ষে একদিকে যেমন সহজ হবে, অন্যদিকে কিন্তু তারা এই গাড়িগুলো কিন্তু মধ্যবিত্তদের কাছেও পৌঁছে দিতে পারবেন, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে গাড়ি আমদানির পর নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বিআরটিএ থেকে কিন্তু কিছু বৈষম্য করা হচ্ছে, সেই বৈষম্যর কথাও জানিয়েছেন। যেমন যদি বলি আপনাকে, তারা দাবি করছেন যে পুরাতন গাড়িগুলো রিকন্ডিশন গাড়ি আমদানি করার পরেও কিন্তু নতুন গাড়িতে যে ধরনের রেজিস্ট্রেশন ফি দেওয়া হয় সে ধরনের রেজিস্ট্রেশন ফি এবং তার থেকেও বেশি রেজিস্ট্রেশন ফি কিন্তু দাবি করছেন বিআরটিএ। এই সকল নীতিগুলোতে কিন্তু তারা পরিবর্তন চাচ্ছেন। পাশাপাশি ব্যবহৃত রিকন্ডিশন গাড়ির অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির পাশাপাশি শুল্ক কমালে বাজার সম্প্রসারণ একদিকে যেমন হবে তেমনি রাজস্ব আয় বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু তারা মনে করছেন। পাশাপাশি 40% রেজিস্ট্রেশন কমানোরও কিন্তু দাবি তারা জানিয়েছেন, এবং মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে তাদের যে সম্পূরক শুল্ক রয়েছে সেগুলোও তারা প্রত্যাহারের দাবি জানিয়েছে, এবং বাস আমদানির ক্ষেত্রে
যেসব সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই ধরনের সময়সীমা থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছেন। কারণ যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা সেই রকম গাড়ি আমদানির ক্ষেত্রে কোনো ধরনের সময়সীমার নির্ধারিত কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের যেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি একটু নাজুক সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই সময়সীমাগুলো বেঁধে দিয়েছে এবং এই সময়সীমাগুলো যেন বেঁধে না দেওয়া হয় সেগুলোর দাবিও কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে কিন্তু এবং জ্বালানি সাশ্রয়ী করতে হাইব্রিড যে গাড়ির ব্যবহার, এই হাইব্রিড গাড়ির ব্যবহারকে তারা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং এই হাইব্রিড গাড়ির যেসব পার্টসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আসলে বলছেন যে হাইব্রিড গাড়ির যে পার্টস রয়েছে সেগুলোকে তারা সহজলভ্য করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই যে আজকে এই সংবাদ সম্মেলনে তাদের দাবি দেওয়াগুলো কি ছিল আমরা একটু জানতে চাই। আসলে আপনাদের এই সংবাদ সম্মেলনের আজকের যে দাবি দেওয়াগুলো ছিল এগুলো জি আমাদের মূল দাবিটা ছিল হচ্ছে আপনার হায়েস্ট গাড়ি যেটা জনগণ মাধ্যম গাড়ি সেটার ডিউটি যেন সাপ্লিমেন্টারি ট্যাক্স কমানো হয় এবং রেজিস্ট্রেশন ফি যেটা অযৌক্তিকভাবে আমাদের নতুনের থেকে বেশি না হয় সেটা যেন প্রত্যাহার করা হয় এবং পিক আপ এবং বাস যেটা আমাদের খুবই একটা শ্রেণীর দ্বারা এটা পরিচালিত ছিল সেটা আমরা চাচ্ছি যে উন্নত মানের বাস পিক আপ আসুক যেন এটা জনগণ এটা ভোগ করতে পারে। ধন্যবাদ। জি মুরসালিন, যেমনটি শুনতে পাচ্ছিলেন যে আসলে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে গাড়ি আমদানির ক্ষেত্রে যেসব শুল্ক নীতি রয়েছে বা অতিরিক্ত শুল্ক সেগুলো কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং তারা মনে করছেন যে এই শুল্ক নীতিতে পরিবর্তন আনলে বা শুল্ক কমানো হলে একদিকে যেমন মধ্যবিত্তরা যেমন গাড়ি ব্যবহারের সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি সরকারের যে রাজস্ব ঘাটতি বা রাজস্ব আদায়ের যে ঘাটতি রয়েছে সেটিও পূরণ হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ বারভিডার সংবাদ সম্মেলন থেকে। মুরসালিন, ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম রিকন্ডিশন গাড়ির যে আমদানিকারক এবং ডিলার তাদের একটি সংবাদ সম্মেলন রাজস্ব নীতির ক্ষেত্রে, সেই নিয়ে সংবাদ সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার। দর্শক, এবার জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের দরদাম। আমরা একটু দেখে নিব কি অবস্থায় রয়েছে আজকের মুদ্রা বাজারের পরিস্থিতি। মার্কিন ডলার 121 টাকায় কিনে বিক্রি হচ্ছে 122 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 131 টাকায়, পাউন্ড 149 টাকায় কিনে বিক্রি হচ্ছে 154 টাকায়, চীনা ইউয়ান কেনা যাচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 10 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা এই মুদ্রার বিনিময় মূল্য জেনে নিলাম। আমরা যেতে চাই স্বর্ণ এবং রূপার যে দরদাম রয়েছে সেই দরদামের বিষয়গুলো আমরা একটু দেখে নিতে চাই। স্বর্ণের দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে 22 ক্যারেটের সবচেয়ে ভালো স্বর্ণ প্রতি ভরি 1,72,546 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,64,696 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,41,169 টাকা এবং সনাতন স্বর্ণের প্রতি ভরি 1,16,780 টাকা। আমরা জেনে নিব রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,846 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,718 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,333 টাকা এবং সনাতন রূপা 1,750 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা মুদ্রা বাজার, স্বর্ণ এবং রূপার বাজারের সবশেষ আপডেট। বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো দেশ ও বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। ভরা মৌসুমে ভোক্তা পর্যায়ে অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। পাইকার ও আড়তদাররা বলছেন অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করায় চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। দাম পেতে কৃষক পর্যায়ে পেঁয়াজ মজুদের পরামর্শ কৃষি বিভাগের। মিঠুন গোস্বামীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে উৎপাদিত মোট পেঁয়াজের 14% উৎপাদন হয় রাজবাড়ী জেলায়। ভরা মৌসুমেও রাজবাড়ীর পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের সরবরাহ কমেছে। কৃষক বলছেন ধার দেনা পরিশোধ করতে পেঁয়াজ বিক্রি করছেন তারা। সেই সুযোগকে কাজে লাগিয়ে পেঁয়াজ কিনে সংরক্ষণ করছেন অসাধু মৌসুমি ব্যবসায়ীরা। এতে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন মজুতদাররা।
দোকানে অনেক টাকা ঋণ, কাছে ওষুধ নিয়েছি, কীটনাশক ওষুধ, সার ওষুধ, এইগুলি পানির সেচের টাকা, এগুলি দেওয়া লাগতেছে। এই জন্য পিস বিক্রি করা লাগতেছে, নাই তো পিস বিক্রি করতাম না। কি করলে এরা আলখাতা করে, এই আলখাতা করলে তাদেরকে আমরা এই বেচা কিনা করে তখন আমরা তাদের দেই, এই কারণে আমাদের পেঁয়াজগুলো বেচা লাগে। পেঁয়াজ 2000 থেকে 2500 টাকা বেচলে আপাতত কৃষক বাঁচার মতো পরিবেশ হয়। পাইকার ও আড়তদারদের দাবি, এ সকল ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা বাদ দিলে দাম কমে যাবে। বা কিছু স্টক হচ্ছে, মানে কিছু লোক কিনে বাদাই করতেছে, হ্যাঁ, এবং ব্যাপারীদের চাহিদা খুব বেশি না, স্টকই বেশি। ন্যায্য মূল্য পেতে কৃষককে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ধার দেনা করে এই পেঁয়াজ উৎপাদন করে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সময়, এই ভরা মৌসুমে কিন্তু পেঁয়াজ বিক্রি করে দেয়। তো কৃষকদের পরামর্শ বা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সবসময় পরামর্শ দিই যে এই পেঁয়াজটা যেন তারা সংরক্ষণ করে রাখে। অনাবৃষ্টির কারণে চলতি মৌসুমে পেঁয়াজের ফলন বিপর্যয়ের ক্ষতি পোষাতে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির দাবি কৃষকের। তানভীর শান্ত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বড় মৌসুমের ধান ওঠা শুরু হলেও চালের দামে কোনো প্রভাব পড়েনি। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দামেই। মিল মালিকরা বলছেন, পর্যাপ্ত বড় ধান হাতে পাচ্ছেন না তারা। নতুন ধান থেকে চাল উৎপাদন শুরু হলে চালের দামও কিছুটা কমতে পারে। এদিকে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় প্রান্তিক কৃষক। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত আমন মৌসুমের শুরু থেকে বাড়তি ছিল চালের বাজার। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ায় ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে সব ধরনের চাল। এদিকে বোরো ধান ওঠা শুরু হলেও কুষ্টিয়ার চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দামেই। অন্যদিকে চালের বাজার বাড়তি থাকলেও ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন প্রান্তিক কৃষক। সরকার এই ধানের উপর বৃদ্ধি করে, তাই আমরা চাষি কোনো রকম বেশি থাকতে পারি, যাতে বড় মৌসুমে কৃষকরা যেন ন্যায্য মূল্যভাবে দামটা পায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চালের বাজার স্বাভাবিক হতে আরো অন্তত 15 দিন সময় লাগবে। এই সময় আপনার যাদের স্টক ব্যবসা করে তাদেরকে যদি একটু দমানো যায় তাহলে বাজারটা একটু স্বাভাবিক থাকবে। এখন বাজারে পুরাতন চালই আছে, পুরাতন চালই বিক্রি হচ্ছে, দাম কমে নাই। ক্রেতা ও ভোক্তাদের দাবি, নিয়ন্ত্রণহীন ধান চালের বাজার শক্তভাবে মনিটরিং এর বিকল্প নেই। হঠাৎ করে চালের রেট বেড়ে গেছে, তখন বাজারে আমরা চাল কিনতে এসে হিমশিম অবস্থার মধ্যে পড়ে যায়। সাধারণ ভোক্তা যেন আমরা আমাদের আয় ক্ষমতার মধ্যে থেকেই আমরা চাল কিনতে পারি। তবে মিল মালিকরা বলছেন, বড় মৌসুমের ধান ওঠা শুরু হলেও ধানের দাম বেশি হলে চালের বাজারে খুব একটা প্রভাব পড়বে না। ধান ও চালের বাজার নিয়ন্ত্রণে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মজুদ বন্ধে নজরদারির দাবি করছেন মিল মালিকরা। যারা সঠিক নিয়মে ব্যবসা বাণিজ্য করে, যারা নিয়মতান্ত্রিকের ভিতর থেকে ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যাপারে সরকারকে একটু দেখা উচিত। আর যারা অনিয়মতান্ত্রিক, যাদের হিউজ পরিমাণ স্টক থাকে, যাদের স্টককে দেখার কেউ নাই। কোনো অজুহাত নয়, যে কোনো মূল্যে ধান চালের বাজার নজরদারির দাবি সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, নিউজ 24। দুগ্ধ খামার গড়ে সফল হয়েছেন বগুড়ার এক উদ্যোক্তা। শহরের পালসা এলাকার তরুণ উদ্যোক্তা শেখ তাহাউদ্দিন নাহিনের শুরু শখের বশে। মাত্র 2টি গরু নিয়ে তার শুরু। এখন তার খামারে আছে 63টি গরু। প্রতিদিন দুধ বিক্রি হয় 300 লিটারেরও বেশি। নিয়মিত খামার তদারকি, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা দিয়ে তার পাশে আছে প্রাণী সম্পদ বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাপুর রিপোর্টে বিস্তারিত। 7 বছর আগে শখের বশে 2টি গাভী কেনেন উদ্যোক্তা শেখ তাহাউদ্দিন নাহিন। শখ থেকেই ফার্ম গড়ার ইচ্ছা। বগুড়া শহরের পালসা এলাকায় গড়ে তোলেন ডেইরি ফার্ম। এরপর দিন পেরিয়েছে, খামারে বেড়েছে গরুর সংখ্যা। নাহিনের খামারে এখন 63টি গরু। এর মধ্যে 19টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিটি গরু সর্বনিম্ন 18 লিটার থেকে সর্বোচ্চ 29 লিটার পর্যন্ত দুধ দেয় প্রতিদিন। হলস্টেইন ফ্রিজিয়ান যেগুলো আছে এরা 22 লিটার, 24 লিটার, 18 লিটারের নিচে কেউ দুধ দেয় না ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রায় 315 লিটারের কাছাকাছি আমি দুধ এখানে আমার হয়। প্রাকৃতিক খাবার খেয়েই এসব গরু লালন পালন করা হয়। খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের।
পড়ালেখার পাশাপাশি অনেক শিক্ষার্থীও কাজ করেন এখানে। 7-8 জন কাজ করি। আমাদের সবারই এই জায়গায় কাজ করে সবারই ফ্যামিলি স্বচ্ছন্দবোধ ভালোভাবে চলতেছে। এটা হচ্ছে গতবারে থাকছি, এবার আসে আবার নাইম ভাই ডেকে নিয়ে আসলো। নিয়মিত খামার তদারকি, খামারিদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা সহ নানা পরামর্শ দিয়ে পাশে আছে প্রাণী সম্পদ বিভাগ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদর প্রাণী সম্পদ উদ্যোক্তাদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে। বিশেষ করে একজন উদ্যোক্তা তৈরি করার পেছনে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের কারিগরি পরামর্শ দেওয়া। বগুড়া জেলা প্রাণী সম্পদ দপ্তর বগুড়া 12টা উপজেলাতে যেভাবে আমরা খামারগুলোকে তদারকি করছি, আমরা মনে করি যে বগুড়া জেলার জন্য আমাদের দুগ্ধের যে প্রয়োজন সেটা আমরা চাহিদা মেটাতে পারছি। দুধ উৎপাদনের পাশাপাশি খামারের গাভী থেকে পাওয়া বাছুর পালন করেন নাহিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বন্দর বাণিজ্যের খবর। দর্শক, বন্দর নগরীর বাজার পরিস্থিতি জেনে নিব সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। জয়, লম্বা সময় ধরে দামের ঊর্ধ্বগতি চালের বাজারে, নতুন করে দামের ঝাঁজ পেঁয়াজেও, আপনার কাছে কি তথ্য আছে বাজারের জানাবেন। ধন্যবাদ মুরসালিন আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা দেখছি একই সাথে ঈদুল আজহা সামনে, তো ঈদুল আজহাকে ঘিরে কিন্তু আমরা দেখছি মশলা জাতীয় যে পণ্যগুলো আছে, জিরা থেকে নিয়ে সব ধরনের মশলা জাতীয় পণ্যের দাম আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি দাম আমরা দেখছি এলাচের দাম কিন্তু অনেক বেশি, 4000-এর উপরে এলাচ বিক্রি করছে, 4500 টাকা, আবার একটু ভালো মানের হলে 5000 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। একই সাথে চালের পাশাপাশি পেঁয়াজের দামে আবার নতুন করে যা শুরু হয়েছে। পেঁয়াজ ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি, আবার কোনো জায়গায় 65 টাকা কেজিতে বিক্রি করছে। আবার দেশে উৎপাদিত যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, আমরা একটু দেখাতে চাচ্ছি, এটি দেশে উৎপাদিত পেঁয়াজ, ছোটো সাইজের হলেও কিন্তু দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে এবার। তবে দেশীয় যে পেঁয়াজ আর ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ, দুই পেঁয়াজে কিন্তু আমরা দেখছি দাম প্রায় সমান। তো দেশে উৎপাদিত যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম আরেকটু কম হওয়া দরকার বলে মনে করছেন যারা ক্রেতা। তারা বলছেন যে ভারত থেকে আমদানি করে যে পেঁয়াজটি বিক্রি করা হচ্ছে 65 টাকা কেজিতে, সেখানে দেশীয় পেঁয়াজ কিন্তু তারা 60 থেকে আবার 62 টাকা, কোনো একটু বড় সাইজ হলে সেটির দাম 65 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হচ্ছে। আর ভারত থেকে আমদানি হচ্ছে, আমদানির কোনো ঘাটতি নেই। আমরা খাতুগঞ্জে বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানে পেঁয়াজের পাশাপাশি অন্যান্য পণ্যও কিন্তু ভোগ্যপণ্য আমদানি অনেক বেড়ে গেছে। তবে দেখা যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সব ধরনের পণ্যের দাম অনেক বেশি। মুরসালিন, আমরা চাল একটু দেখাতে চাচ্ছি। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মখাম হলো পাহাড়তলী বাজার আর চাকতাই বাজার। সেখানে ঘুরে আমরা দেখেছি সেখানে পর্যাপ্ত চাল এসেছে। আমদানিকৃত চাল যেমনটা সরবরাহ বেড়েছে, তেমনিভাবে দেশীয় যে চাল, সে চালেরও কোনো কমতি নেই। তবে রোজার শুরু থেকেই কিন্তু আমরা দেখছি চালের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি বাজার। অনেকবার অভিযানও তারা চালিয়েছে, এখনও পর্যন্ত যেভাবে উদ্যোগতি, সেই উদ্যোগতির মধ্যে আছে। আবার আমদানি কমেছে এরকম অজুহাতও কিন্তু আমরা দেখছি, তার কারণে আবারও আরেক দফা বাড়িয়ে দেওয়ার সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে। এখানে যারা আড়তদার আছেন, পাইকার আছেন পাহাড়তলী বাজারের, তারা যেমনটা জানিয়েছেন, সবচেয়ে বড় চালের সিন্ডিকেট হলো উত্তরবঙ্গে, যেহেতু উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর করতে হয় চট্টগ্রামের চালের বাজার। তো সেখানে কিন্তু চালের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। এই কারণে বস্তাপতি চালের দাম বেড়েছে 200 থেকে 150 টাকা পর্যন্ত। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মোসালের কাছে। জি, নয়ন বড়ুয়া জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে বন্দরনগরীর বাজার পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। আগামী বছর স্বর্ণের দাম প্রতি আউন্স $4000 ছাড়াতে পারে। সম্প্রতি এমন আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক
আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান জেপি মর্গান তাদের আভাস বলছে 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে দামের এই ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। চলতি বছরের সব প্রান্তিকেই স্বর্ণের গড় চাহিদা থাকতে পারে 710 টন। এ কারণে আগামী বছরও দামের ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকতে পারে বলে বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে, তাই বিনিয়োগকারীদের আপৎকালীন আশ্রয় হয়ে উঠছে স্বর্ণ। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।